আমার প্রিয় ছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস 12-এ পড়ো তাদের জন্য আজকের আলোচ্য বিষয় হলো শস্যাবর্তন এবং শস্য সমন্বয়। শস্যাবর্তন ইংরেজিতে যেটাকে বলা হয় ক্রপ রোটেশন, এবং শস্য সমন্বয় যেটা হচ্ছে ক্রপ কম্বিনেশন। তাহলে শস্যাবর্তন অর্থাৎ শস্যের চক্রাকারে আবর্তন। জমির উর্বরতা বজায় রাখার জন্য বছরের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ধরনের ফসলের চাষ করার যে পরিবেশ বান্ধব পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় শস্যাবর্তন। তাহলে শস্যাবর্তনের সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে কোনো জমির উর্বরতাকে সুস্থায়ী রেখে বছরের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ধরনের ফসলের চাষ উৎপাদন করার যে পরিবেশ বান্ধব পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় শস্যাবর্তন বা ক্রপ রোটেশন। এবং এই শস্যাবর্তন পদ্ধতির সব থেকে প্রচলিত ব্যবস্থা যেটি হলো সেটাকে বলা হয় নরফোক মানে ইংল্যান্ডের যে নরফোক প্রদেশ ছিল, সেই নরফোক প্রদেশের 4 পর্ব পদ্ধতি। সেটা কি? সেটা হচ্ছে যে ইংল্যান্ডের 1700 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের নরফোক প্রদেশে শস্যাবর্তনটা কি নরফোক এর 4 পর্ব পদ্ধতি। এটা হচ্ছে শস্যাবর্তনের একটা পদ্ধতি, এটা সব থেকে প্রচলিত পদ্ধতি। 1970-এর দশকে ইংল্যান্ডের নরফোক প্রদেশে এই পদ্ধতি সব থেকে বেশি প্রচলিত ছিল, এবং বর্তমানে এই পদ্ধতি সব থেকে বেশি প্রচলিত রয়েছে। এটা কি ছিল? যে এই নরফোক পদ্ধতিতে ছিল যে একটা জমিতে 4 বছরে বিভিন্ন বছরে বিভিন্ন ধরনের ফসলের চাষ করা হয়, ফসলের উৎপাদন করা হয়। যেমন প্রথম বছরে কি হয়, গম উৎপাদন করা হয়, এবং দ্বিতীয় বছরে শুটি জাতীয় শস্য, শুটি জাতীয় উদ্ভিদ যেমন কি কলাই, সিম, মটর এই সমস্ত শস্য চাষ করা হয়। তৃতীয় বছরে জব, ওট চাষ করা হয়, এবং চতুর্থ বছরে সেখানে কি চাষ করা হয়? মূল জাতীয় অর্থাৎ আলু, বিট, মানে যেগুলো কি মাটির তলায় হয়, সেই সমস্ত উদ্ভিদের চাষ করা হয়। এটা হচ্ছে নরফোক পদ্ধতি। তাহলে কি বললাম? যে এই প্রকার নরফোকের পদ্ধতিতে 4 বছর ধরে একই জমিতে 4টি ভিন্ন ভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। তাহলে নরফোক পদ্ধতিটা কি? একটা নির্দিষ্ট জমিতে 4 বছর ধরে ভিন্ন ভিন্ন বছরে ভিন্ন ভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। প্রথম বছরে গম উৎপাদন হলো, দ্বিতীয় বছরে শুটি জাতীয় যেমন কি সিম, তার মানে কি তার ভিতরে শুটি রয়েছে, তারপর মটর, তারপর ডাল, কলাই, এগুলো কি শুটি জাতীয় শস্য। তো শুটি জাতীয় শস্য উৎপাদন করা হলো। তৃতীয় বছরে কি হবে? তৃতীয় বছরে উৎপাদন করবে জব এবং ওট। চতুর্থ বছরে উৎপাদন করছে মূল জাতীয়, যেগুলো মাটির নিচে জন্মায়, যেমন কি আলু, বিট, এই সমস্ত শস্য চাষ করা। তা এটা হচ্ছে নরফোকের 4 পর্ব পদ্ধতি। শস্যাবর্তন পদ্ধতির সব থেকে প্রচলিত পদ্ধতি হলো এটা। তারপরে আরেকটা রয়েছে কি? আরেকটা হয়েছে তোমার গিবসন, আলেকজান্ডার ও গিবসন। তাহলে এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আলেকজান্ডার ও গিবসন। আলেকজান্ডার ও গিবসনের একটা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিরও 4টা পর্ব রয়েছে। তাহলে এটা পদ্ধতি যেমন 4টা পর্ব রয়েছে, এই পদ্ধতিরও 4টা পর্ব রয়েছে। কি 4টা পর্ব? প্রথম পর্বে মানুষ এবং পশুর জন্য, তাহলে মানুষ ও প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করা, যেমন আলু, তারপরে তোমার ভুট্টা, শালগম প্রভৃতি। তাহলে এই আলেকজান্ডার এবং গিবসনের শস্যাবর্তন পদ্ধতির প্রথম পর্বে মানুষ এবং প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করা, যেমন কি আলু, ভুট্টা ও শালগম। তারপরে দ্বিতীয় পদ্ধতিতে পশু খাদ্যের উৎপাদন করা। তাহলে কিসের জন্য? মাটিতে নাইট্রোজেন সমৃদ্ধকারী
নাইট্রোজেন বৃদ্ধিকারী ঘাস জাতীয় উদ্ভিদের চাষ করা, যেমন কি হো, ক্লোভার, তারপরে কি আলফালফা, তারপর কি টিমোথি। তাহলে দেখো এই যে প্রথম পর্যায়টা হলো, দ্বিতীয় পর্যায়ে পশুখাদ্যের জন্য মাটিতে কি নাইট্রোজেন সমৃদ্ধকারী, নাইট্রোজেন বৃদ্ধিকারী হো, ক্লোভার, আলফালফা, টিমোথি এই ধরনের উদ্ভিদের চাষ করা। তারপর তৃতীয় পর্যায়ে রয়েছে কি, তৃতীয় পর্যায়ে হচ্ছে পশুচারণ করা। তাহলে এই কৃষি যে জমিগুলো রয়েছে সেই কৃষি জমিগুলোকে পশুচারণ হিসেবে ব্যবহার করা। তাহলে তৃতীয় পর্যায়ে পশুচারণ, যেগুলো কৃষি যে জমি রয়েছে সেই সমস্ত জমিতে পশুপালন করা তৃতীয় পর্যায়ে। কেন পশুপালন করা হবে? পশুপালন করলে সেই পশুর মলমূত্রের এতে কি হবে, জৈব সারের পরিমাণ বৃদ্ধি পাবে, তার ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে তৃতীয় পর্বে কি করছে, কৃষি জমিকে পশুচারণ ক্ষেত্রে পরিণত করা। এর ফলে জমিতে জৈব সারের পরিমাণ বৃদ্ধি পাবে এবং উর্বর শক্তি বৃদ্ধি পাবে। চতুর্থ পর্যায়ে অর্থকরী শস্য উৎপাদন করা, যেমন গম, তারপরে তোমার ভুট্টা প্রভৃতি। এ ধরনের কি, তাহলে কি চতুর্থ পর্যায়ে অর্থকরী শস্য উৎপাদন। তাহলে এটা হলো আলেকজান্ডার এবং গিবসনের গিবসনের শস্য সমন্বয় পদ্ধতি। তবে সব থেকে বেশি যেটা প্রযোজ্য সেটা হচ্ছে নরফোকের 4 পর্ব পদ্ধতি। তারপরে দেখো এবার এর যে মূল উদ্দেশ্য শস্যাবর্তন পদ্ধতি, এর মূল উদ্দেশ্য কি? শস্যাবর্তন পদ্ধতির মূল উদ্দেশ্য হলো প্রথম, তাহলে শস্যাবর্তনের এখানে কি শস্যাবর্তন পদ্ধতির উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে কি, প্রথম উদ্দেশ্য হলো যে জমির উৎপাদন ক্ষমতা অর্থাৎ উৎপাদিকা শক্তি বজায় রাখা। দ্বিতীয় হলো যে জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা। তৃতীয় কি, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হলে কি হবে, বিভিন্ন ধরনের যে আমাদের চাহিদা রয়েছে, আমরা শুধুমাত্র একটি ফসলের উপর নির্ভর করে থাকছি না, শুধুমাত্র আমরা ধানের উপর নির্ভর করে না, আমাদের গমেরও প্রয়োজন রয়েছে, ডালেরও প্রয়োজন রয়েছে, তৈলবীজ, তারপর বিভিন্ন ধরনের শাকসবজিরও প্রয়োজন রয়েছে। তার জন্য কি বলা হয়েছে যে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করার ফলে কি হবে, বিভিন্ন ধরনের আমাদের যে চাহিদা সেই চাহিদা মেটানো সম্ভব হবে। তাহলে এর 3টে উদ্দেশ্য রয়েছে। একটা হলো কি মৃত্তিকার স্বাভাবিক উর্বরতা বজায় রাখা সম্ভব, তারপরে কি একটা হলো দ্বিতীয়ত অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব হয়, তৃতীয় নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যশস্যের বিভিন্ন ধরনের শস্যের চাহিদা পূরণ করা সম্ভব হয়। তাহলে এই 3টা মেন উদ্দেশ্য, আমি আবার বলছি সেই 3টা মেন উদ্দেশ্যগুলো কি কি। প্রথমত জমির স্বাভাবিক উর্বরতা বজায় রাখা, তারপরে দ্বিতীয়ত অধিক পরিমাণে শস্য উৎপাদন করা, তৃতীয়ত বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করা যার ফলে কি হয়, যে বিভিন্ন ধরনের শস্যের চাহিদা মেটানো সম্ভব হয়। এবার দেখো এর সুবিধাগুলি কি কি। শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে মৃত্তিকার উর্বরতা বজায় থাকে। দ্বিতীয়ত আগাছা কি হয়, আগাছা পরিষ্কার করা যায়। তারপর কীটপতঙ্গ আর যে ছত্রাক, সেই ছত্রাকের প্রাদুর্ভাব কমানো যায়। তারপরে দেখো এবার এর প্রয়োজনীয়তা, শস্যাবর্তন পদ্ধতির প্রয়োজনীয়তা কি, কেন আমরা শস্যাবর্তন পদ্ধতি অবলম্বন করব। প্রথমত যদি শস্যাবর্তন পদ্ধতি অবলম্বন করা না হয়, একই জমিতে বছরের পর বছর ধরে যদি একই জাতীয় শস্য উৎপাদন করা হয় তাহলে সেই জমির উর্বরতা শক্তি কমে যায়। তার জন্য কি হয়, আমাদের প্রয়োজন যে প্রতি বছর একই জাতীয় শস্য উৎপাদন না করে এক বছরে কোনো শস্য উৎপাদন করা হলো, তারপরের বছর অন্য কোনো শস্য উৎপাদন করা হবে, তারপরের বছর আরো কোনো শস্য উৎপাদন করা হবে, এই যে শস্যাবর্তন পদ্ধতি অবলম্বন করা, তার ফলে কি হবে, জমির উর্বরা শক্তি বজায় থাকবে। তাহলে কি, যেমন ধরো কোনো বছর খাদ্যশস্য উৎপাদন করা হলো, খাদ্যশস্য যদি উৎপাদন করা হয় তো খাদ্যশস্য উৎপাদনের ফলে কি হয়, জমিতে নাইট্রোজেনের পরিমাণ কমে যায়। তখন সেই জমিতে নাইট্রোজেন বৃদ্ধি করার জন্য কি করতে হবে, নাইট্রোজেন বৃদ্ধি করার জন্য ঘাস জাতীয়
উদ্ভিদ উদ্ভিদ চাষ করতে হবে, যেমন কি বললাম হো, ক্লোভার, আলফালফা, টিমোথি, এই সমস্ত ওইগুলো উদ্ভিদগুলো। তারপরে যেমন কি দানা শস্য বলে নাইট্রোজেন সমৃদ্ধকারী উদ্ভিদ, তারপরে মটর, তৈলবীজ, ডাল চাষ করা হয়ে থাকে। আবার আবার কোনো জমিতে ধরো বেশি পরিমাণে যে সমস্ত শস্য রয়েছে যাদের তোমার এর প্রয়োজন হয়, বেশি সার, কীটনাশক বা বেশি সার, রাসায়নিক সারের প্রয়োজন হয়, যেমন কি তোমার আখ, তারপর তামাক, এদের বেশি রাসায়নিক সারের প্রয়োজন হয়। তো এই সমস্ত জমিতে আখ এবং তামাক চাষ করার পরে যদি সেখানে কি হবে, ধান চাষ, দানা শস্য চাষ করা হয়, যেমন কি ধান, গম, পাট, এই সমস্ত এগুলো চাষ করা হয়, তাহলে কি হবে, এই যে অতিরিক্ত যে আমরা রাসায়নিক সার ব্যবহার করেছিলাম কিসের জন্য, আখের জন্য এবং তামাকের জন্য, সেই অতিরিক্ত রাসায়নিক সারটা তারপরে যে শস্য চাষ করা হবে সেই শস্যর ক্ষেত্রেও কাজে লেগে যাবে। অর্থাৎ যে বাড়তি যে আমরা রাসায়নিক সার ব্যবহার করেছিলাম তার প্রভাবটা তার পরবর্তী যে শস্য উৎপাদন করা হবে সেই শস্যের উপরও পড়বে। তারপরে কি হবে, খরচটা অনেকাংশে কমে যাবে। তারপরে রয়েছে কি, হ্যাঁ, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে মাটিতে জলের যোগান বা ঋতু পরিবর্তন, যেমন কি বর্ষাকালে মাটিতে জলের যোগান বেশি হয়, আবার যখন গ্রীষ্মকাল হয় গ্রীষ্মকালে জলের যোগান কম থাকে, তখন কি হয়, তো মাটির আর্দ্রতা অনুসারে তখন চাষের জন্য শস্য নির্বাচন করা হয়। তাহলে ঋতু পরিবর্তন হলো, কি বললাম, বর্ষাকালে জল ধরে রাখার ক্ষমতা বেশি জল, তখন আর্দ্রতা বেশি থাকে মৃত্তিকার, তখন কি হবে, সেই জাতীয় মানে যে জাতীয় শস্যতে বেশি জলের প্রয়োজন হয় সেই জাতীয় শস্য উৎপাদন করা হবে। কিন্তু যখন গ্রীষ্মকাল, যখন জলের যোগান নেই, তখন সেই সমস্ত শস্য উৎপাদন করতে হবে যে সমস্ত শস্যে জলের প্রয়োজন কম হয়, যেমন কি ভুট্টা, মিলেট, এই সমস্ত শস্যগুলো। এইভাবে একই জমিতে বিভিন্ন ধরনের শস্য চাষ করা হয়, ফলে কৃষি জমিতে শস্যাবর্তন ঘটে। এবার দেখো, তাহলে শস্যাবর্তন হচ্ছে কি, এটাকে সবসময় মনে রাখবে যে একই বছরে কিন্তু নয়, এক বছরে এক ধরনের শস্য চাষ হলো, আর এক বছরে আর এক ধরনের শস্য চাষ হলো। এই যে শস্যাবর্তন এবং ইন্টারকালচার বলে একটা কথা রয়েছে, ইন্টারকালচার, এই দুটো কিন্তু অনেক সময় তোমরা গোলমাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শস্যাবর্তন পদ্ধতিটা বলে দিচ্ছি আমি আবার, যে শস্যাবর্তন পদ্ধতি হচ্ছে যে একটি জমিতে বছরের বিভিন্ন বছর বিভিন্ন ধরনের কি হয়, শস্যের চাষ করা হয়। একই সময় নয় কিন্তু আলাদা আলাদা সময়, মানে এক বছর খাদ্যশস্য উৎপাদন করা হলো, তারপরের বছর শুটি জাতীয় শস্য উৎপাদন করা হলো, তারপরের বছর ঘাস জাতীয় শস্য উৎপাদন করা হলো, এইরকম। কিন্তু ইন্টারকালচার যেটা, সেটা হচ্ছে কি একই জমিতে বছরে কোনো নির্দিষ্ট সময় একই সঙ্গে কয়েক ধরনের শস্য উৎপাদন করা হয়, তখন তাকে বলা হয় ইন্টারকালচার। তার মানে কি, একটা জমিতে ধরো এটা একটা জমি, এবার এই জমিতে এই সাইডে ধরো হলুদ লাগানো রয়েছে, এই সাইডে ধরো আলু লাগানো রয়েছে, এই সাইডে আর কিছু লাগানো রয়েছে, এটাকে বলা হচ্ছে ইন্টারকালচার। মানে একই সময়ে যখন একই জমিতে বিভিন্ন সারিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়, তখন তাকে বলা হয় ইন্টারকালচার। এবার দেখো, শস্যাবর্তন এবং ইন্টারকালচারের মধ্যে পার্থক্য কি। শস্যাবর্তন হচ্ছে শস্যাবর্তনটা হচ্ছে যে একই জমিতে পালা করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়, আর যেটা হচ্ছে ইন্টারকালচার, সেটা হচ্ছে একই জমিতে আলাদা আলাদা সারিতে কি হয়, বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করা হয়। তারপরে শস্যাবর্তন পদ্ধতিতে প্রথম বছরে গম, পরের বছরে কুলিতে আলু, যব ও ডাল চাষ করা হয়। আর ইন্টারকালচারে একই জমিতে বাজরা, অড়হর, তৈলবীজ প্রভৃতি চাষ করা হয়ে থাকে। আর শস্যাবর্তনটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আর যেটা ইন্টারকালচার সেটা হচ্ছে স্বল্প মেয়াদী, বেশি দিন ধরে করা যায় না। এটাই পার্থক্য রয়েছে। এবার দেখো, তাহলে বোঝা গেল যে শস্যাবর্তন পদ্ধতিটা কি এবং এর সুযোগ সুবিধাগুলি কি কি রয়েছে, এবার এর প্রয়োজনীয়তা কি, কেন আমরা শস্যাবর্তন পদ্ধতি অবলম্বন করব। তাহলে এটা হলো শস্যাবর্তন পদ্ধতি। এবার দেখো শস্য সমন্বয়, যেটাকে বলা হয় ইংরেজিতে ক্রপ কম্বিনেশন। ক্রপ কম্বিনেশনটা কি, এটা বলতে বোঝায় যে কোনো একটা অঞ্চলে যখন স্থানীয় ভূপ্রকৃতি, জলের যোগান, তারপরে তোমার মাটির বৈশিষ্ট্য, কোনো অঞ্চলে একটি নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় ভূপ্রকৃতি, জলের যোগান, মাটির বৈশিষ্ট্য এবং বাজারের শস্যের চাহিদা অনুযায়ী যে বিভিন্ন ধরনের শস্য চাষ করা হয়, এই একটা জমিতে বিভিন্ন ধরনের শস্যের চাষের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হয় শস্য সমন্বয়। আমি আবার বলছি, শস্য সমন্বয় বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট অঞ্চল, নির্দিষ্ট জমিতে
নির্দিষ্ট অঞ্চলে ভূপ্রকৃতিগত ভূপ্রকৃতি, তারপর তোমার জলের যোগান এবং মাটির বৈশিষ্ট্য এবং বাজারে এবং যে চাহিদা, যে শস্যের চাহিদা রয়েছে সেই শস্যের চাহিদা অনুযায়ী যে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। তো এই বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হয় শস্য সমন্বয়। এই শস্য সমন্বয় গাণিতিক রূপে প্রকাশ করা হয়ে থাকে। এবার দেখো, এই শস্য সমন্বয় সম্পর্কে যে সর্বজন গ্রাহ্য সংজ্ঞা হলো এটাই। এবার এই শস্য সমন্বয় সম্পর্কে হুইটলিসি কি বলেছে শস্য সমন্বয় সম্পর্কে, হুইটলিসি কি বলেছিলেন সেটা আমি তোমাদের বলছি। তিনি বলেছিলেন যে এটা মার্কিন কৃষি ভূগোলবিদ তিনি বলছেন যে কোন নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন ধরনের যেসব শস্য উৎপাদিত হয় তার ভিত্তিতে অঞ্চলে বিশেষ যে শস্য বিন্যাস গড়ে ওঠে। তাহলে কি বলবো, কোন নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন ধরনের যে শস্য উৎপাদন করা হয় তার ভিত্তিতে অঞ্চলে যে শস্য বিন্যাস গড়ে ওঠে। এবার দেখো, কোন একটা নির্দিষ্ট অঞ্চলে, ধরো এটা একটা নির্দিষ্ট অঞ্চল, এই অঞ্চলে এখানে যে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করা হয়, এই বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করার ফলে ভিত্তিতে যে শস্য বিন্যাস গড়ে ওঠে, যে আলাদা আলাদা শ্রেণীবিভাগ গড়ে ওঠে, সেটাকে বলা হচ্ছে শস্য সমন্বয়। আবার জেসি উইভার, তাহলে জেসি উইভারের মধ্যে উইভারের যে শস্য সমন্বয়টা রয়েছে সেটা হচ্ছে সব থেকে বেশি গ্রহণযোগ্য এবং বেশি প্রচলিত। উইভার কি বললেন, 1954 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম ভাগের পরিসংখ্যানের প্রথম শস্য সমন্বয়ের কথা বলেন। তিনি তার যে জেসি উইভার তিনি তার শস্য ক্রপ কম্বিনেশন ইন দ্য মিডল ইস্ট নামক গ্রন্থে সর্বপ্রথম এই শস্য সমন্বয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং তিনি সেখানে বলেছিলেন যে কোনো একটা নির্দিষ্ট জমি রয়েছে, সেই জমিতে কোনো শস্য উৎপাদন করা হলো, সেই শস্যের যে শতকরা পরিমাণ, সেই শস্য কতটা অঞ্চল জুড়ে চাষ করা হচ্ছে তার যে শতকরা পরিমাণের ভিত্তিতে এই যে জমির শ্রেণী বিভাগ, সেটাকে বলা হচ্ছে শস্য সমন্বয়। বোঝা গেল না? আমি বলছি, দেখো, ধরো এটা একটা জমি, ধরো। এবার এই জমি 50% জমিতে ধরে নিলাম গম চাষ করা হলো। এবার এখানে 25% জমিতে জব চাষ করা হলো, আর এখানে ওট চাষ করা হলো। তাহলে কি দেখালো যে একটা জমির 50% জমিতে গম, 25% জমিতে জব, আর 25% জমিতে ওট। এই যে শতাংশের দিক থেকে যে এর একটা জমির যে শ্রেণীবিভাগ, তাহলে জমির শ্রেণীবিভাগের এই যে সমন্বয়, শ্রেণীবিভাগের যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় শস্য সমন্বয়। তাহলে আমি আবার বলছি যে দেখো, জেসি উইভার 1954 সালে ক্রপ কম্বিনেশন ইন দ্য মিডল ওয়েস্ট নামক নিবন্ধে সর্বপ্রথম শস্য সমন্বয় নির্ণয়ের পদ্ধতি প্রস্তাব করেন। উইভারের মতে মোট প্রাপ্ত কৃষি জমিতে যতগুলি শস্য সমান পরিমাণ জমিতে চাষ করা হয়, সেই তাত্ত্বিক মান থেকে প্রকৃত মানের পার্থক্য হল শস্য সমন্বয়। এবার শস্য সমন্বয় যে সূত্রটা তিনি দিলেন জেসি উইভার, কোন গ্রন্থে? ক্রপ কম্বিনেশন ইন দ্য মিডল ওয়েস্ট নামক যে গ্রন্থ 1954 খ্রিস্টাব্দে, সেই গ্রন্থে তিনি সর্বপ্রথম শস্য সমন্বয় শব্দটি ব্যবহার করেন। এবং তিনি বললেন যে মোট প্রাপ্ত কৃষি জমি, ধরো মোট প্রাপ্ত কৃষি জমি, তাহলে এটা বললাম আমি, মোট প্রাপ্ত কৃষি জমির কত কৃষি জমিতে যতগুলি শস্য সমান পরিমাণ জমিতে চাষ করা হয়, সেই তাত্ত্বিক মান থেকে প্রকৃত মানের পার্থক্য হলো শস্য সমন্বয়। তাহলে তাত্ত্বিক মান কোনটা? এবার এই জমিটাকে আমি 100% ধরলাম, এবার এখানে 3টে ফসলের চাষ হচ্ছে এই জমিতে, তার মানে কি তাত্ত্বিক মান কত হবে? 100% ভাগ
3 সমান হবে 33.33। এটা হচ্ছে তাত্ত্বিক মান। ঠিক আছে, এটা হলো তাত্ত্বিক মান। তাত্ত্বিক মান থেকে প্রকৃত মান বিয়োগ করলে যেটা পাওয়া যাবে বিয়োগফল, সেটা হবে কি শস্য সমন্বয়। তাহলে এবার এটা ধরো 25 বা 25 থেকে 33.33 এটা বাদ দিয়ে দেবো, যেটা পাবো সেটাই হবে কি তাত্ত্বিক মান। হ্যাঁ, তাহলে দেখো কি বলা হয়েছে যে মোট প্রাপ্ত কৃষি জমিতে যতগুলি শস্য সমান পরিমাণ জমিতে চাষ করা হয় সেই তাত্ত্বিক মান থেকে প্রকৃত মানের পার্থক্য হলো শস্য সমন্বয়। আমি আরো ভালো করে এটা বোঝাচ্ছি। তাহলে দেখো শস্য সমন্বয় যে সূত্র, সেই কার মতে জেসি ওয়েবারের মতো, সেই শস্য সমন্বয়ের সূত্রটা হলো তাহলে তাত্ত্বিক মানটা আমরা কিভাবে বের করব? তাত্ত্বিক মানটা আমরা বের করার জন্য ধরো এক ফসলি জমি রয়েছে, এক ফসলি জমির ক্ষেত্রে ধরো কোন একটা জমি এক ফসলি রয়েছে, এক ফসলি জমি ক্ষেত্রে এবার মোট জমিটাকে আমরা 100% ধরে নিলাম। তাহলে 100% ভাগ 1 সমান 100। তাহলে তাত্ত্বিক মানটা হলো 100। এবার দেখো দুই ফসলি তাহলে হয়ে গেল কত 100% ভাগ 2 সমান হলো 50। তারপরে তিন ফসলি হয়ে গেল, তাহলে কি 100% ভাগ 3 সমান হলো 33.33। তাহলে এটা হলো তাত্ত্বিক মান। এবার হলো চার ফসলি এটা 100 ভাগ 4 সমান হয়ে গেল 25। এবার পাঁচ ফসলি তাহলে 100 ভাগ 5 সমান হয়ে গেল 20। এবার ছয় ফসলি তাহলে হয়ে গেল 100 ভাগ 6 সমান হলো 16.66। এই ধর এরকম করতে করতে 10 ফসলি রয়েছে, 10 ফসলি তাহলে কত হবে 100 ভাগ 10 তাহলে কত হবে 10। এবার ধরো 20 ফসলি তাহলে কি 100 ভাগ 20 সমান হলো 5, তাহলে 5, তাহলে এটা হলো তাত্ত্বিক মান হয়ে গেল 5। এবার দেখো তাহলে এবার আমরা বের করবো কি শস্য সমন্বয়। শস্য সমন্বয় বের করবো। ধরো এবার তোমাদের বইয়ে যেটা আছে সেটা শস্য সমন্বয়, দেখো ফর্মুলাটা হলো কিউ সমান সামেশন ডি স্কোয়ার বাই এন। এবার এটা কিউ সমান হচ্ছে কি, কিউ মানে হচ্ছে শস্য সমন্বয়, কিউ সমান শস্য সমন্বয়। এবার দেখো ডি সমান হচ্ছে এটা পার্থক্য, কিসের পার্থক্য? তাহলে তাত্ত্বিক মান এবং প্রকৃত মানের পার্থক্য, তাত্ত্বিক মান ও প্রকৃত মানের পার্থক্য বোঝা গেল। এবার এন সমান হচ্ছে শস্যের সংখ্যা, মানে কয় ফসলি জমি, শস্যের সংখ্যা। এবার দেখো একটা জিনিস আমি তাহলে কি এটা হলো ক্রস কম্বিনেশন শস্য সমন্বয়। ফর্মুলাটা হচ্ছে সামেশন ডি স্কয়ার বাই এন। ডি তাহলে কিউটা হচ্ছে শস্য সমন্বয়, ডিটা হচ্ছে তাত্ত্বিক মান। এগুলো আমরা যে তাত্ত্বিক মান পেলাম, তাই না? তাত্ত্বিক মান ও প্রকৃত মানের পার্থক্য। প্রকৃত মানটা দেওয়া থাকবে কত পার্সেন্ট জমিতে চাষ করা হচ্ছে। তারপরে শস্যের সংখ্যা, শস্যের সংখ্যা মানে এক ফসলি রয়েছে না দুই ফসলি, এক ফসলি হলে 1 দিয়ে ভাগ 1 হবে, 2 ফসলি হলে 2 হবে, 3 ফসলি হলে 3 হবে, এরকম শস্যের সংখ্যা।
তাহলে বোঝা গেল। এবার তোমাদের বইয়ে রয়েছে যে কোন স্থানে মোট কর্ষিত জমিতে, তাহলে এটা আমি ফর্মুলা পেয়ে গেলাম। এবার দেখো একটা এখানে তোমাদের বইয়ে রয়েছে কি যে কোন অঞ্চলে মোট কর্ষিত জমির 35% জমিতে গম চাষ করা হচ্ছে। তাহলে 35%, ভালো করে বুঝবে কিন্তু, 35% গম। গম, তারপরে কি রয়েছে 24% বার্লি, 24% বার্লি। তারপরে কি রয়েছে 15% মটর, 15% মটর। আর কি রয়েছে 10% ধান, 10% ধান। তারপরে কি রয়েছে 8% ডাল, 8% ডাল। আর কি রয়েছে 4% ভুট্টা, 4% ভুট্টা। আর কি রয়েছে 4% তৈলবীজ, 4% তৈলবীজ। তাহলে কয় ফসলি হলো 1 2 3 4 5 6 7, 7টা, হ্যাঁ 7 ফসলি। তাহলে এটা জমিটা হচ্ছে 7 ফসলি। এবার দেখো, এবার এক ফসলের ক্ষেত্রে শস্য সমন্বয় কিভাবে বের করবো। এক ফসলি মানে 35, তাহলে কোন একটা জমির ধরো এটা পুরো জমিটা এইটুকু জমিতে এটাকে 100% ধরে নিয়েছি। এবার এই 100% জমিতে এতগুলো শস্যের চাষ করা হচ্ছে। এবার এই যে গম উৎপাদন হচ্ছে, গম এক ফসলি জমি। এবার এক ফসলের ক্ষেত্রে আমরা শস্য সমন্বয় কিভাবে বের করবো দেখো। তাহলে এক ফসলি শস্য সমন্বয় হবে, তাহলে কিউ সমান 100টা কি 100টা হচ্ছে তোমার এক ফসলের তাত্ত্বিক, এই দেখো এক ফসলের তাত্ত্বিক মান, এক ফসলের তাত্ত্বিক মান 100। তাহলে 100 মাইনাস 35, এটা কি স্কয়ার হবে, স্কয়ার ডিভাইডেড বাই n, n সমান কত এক ফসলি, তার মানে 1। তাহলে কত হয়ে গেল, তাহলে হয়ে যাবে এখানে দেখো হিসাব করে রাখো 4225 হবে। তাহলে এক ফসলির ক্ষেত্রে আমরা বের করে নিলাম 4225। এবার চলে আসো দ্বিফসলি, মানে দুই ফসলি জমির ক্ষেত্রে কি হবে শস্য সমন্বয়টা। তাহলে হয়ে যাবে এটা দ্বিফসলি, তার মানে দ্বি শব্দ তাত্ত্বিক মান কত 50। তাহলে হয়ে যাবে 50 মাইনাস কত 35 স্কয়ার প্লাস 50 মাইনাস কত দ্বিফসলি, তার মানে এই পর্যন্ত নিব এবার, তার মানে 24, 50 মাইনাস 24 স্কয়ার ডিভাইডেড বাই 2, তাই তো, সমান হয়ে যাবে 450.5। দেখো তোমরা ক্যালকুলেশন করে দেখো, এটাই হবে। এটা হয়ে গেল এক ফসলি, দ্বিফসলি। এবার তিন ফসলি, তার মানে এই পর্যন্ত নিব এবার। তিন ফসলির তাত্ত্বিক মান কত 33.33 মাইনাস 35 স্কয়ার প্লাস 33.33 মাইনাস 24 স্কয়ার প্লাস 33.33 মাইনাস 15 স্কয়ার ডিভাইডেড বাই 2 সমান কত হলো। এটা সমান হয়ে যাবে তোমার, ক্যালকুলেশন করে দেখবে তোমরা, তিন ফসলের ক্ষেত্রে হবে 141.42, 141.42 হয়ে গেল। এরকম করে হয়ে যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো চার ফসলের ক্ষেত্রে, চার ফসলের তাত্ত্বিক মান কত, চার ফসলের তাত্ত্বিক মান হলো 25, তাই না। তাহলে 25 মাইনাস 35 স্কয়ার প্লাস 25 মাইনাস 24 স্কয়ার প্লাস তারপর কি রয়েছে 25 মাইনাস 15 স্কয়ার প্লাস তারপর কি 25 মাইনাস কত 8 স্কয়ার ডিভাইডেড বাই, সরি এটা 2 নয়, এটা 2, এটা হবে 3, এটা হবে 4
ওয়ান, সরি এটা ওয়ান, এটা টু, এটা টু, এটা হবে থ্রি, থ্রি, এটা হবে ফোর, ফোর। তাহলে কত এটা কত হবে দেখো, এটা হয়ে যাবে চার ফসলির ক্ষেত্রে, চার ফসলির ক্ষেত্রে হয়ে যাচ্ছে 106.50, 106.50 হয়ে গেল। এবার দেখো, এবার আমি চলে আসছি এখানে। এবার এরকম করে আমরা প্রত্যেকটা বের করবো। এবার দেখো পাঁচ ফসলির ক্ষেত্রে তাহলে তাত্ত্বিক মান কত 20, তারপরে পাঁচটা ফসল নিব, তাহলে আমরা এই 8 10 পর্যন্ত নিয়েছি, সরি এখানে 8 না এখানে 10 হবে, 25 মাইনাস 10, 10। এবার এই পর্যন্ত নিয়েছি। এবার তাহলে 20 মাইনাস 35 এটাকে স্কোয়ার প্লাস 20 মাইনাস 24 এটা স্কোয়ার হবে। এখানে জায়গা শর্ট পড়ে যাচ্ছে, তার জন্য আমি একটু অসুবিধা হচ্ছে। তাহলে তাত্ত্বিক মানটা এখানে দেখে নাও তোমরা, তাত্ত্বিক মানটা আমি কিন্তু মুছে দেবো। এবার এখানে আমার জায়গা হচ্ছে না, এক ফসলের ক্ষেত্রে আমি তাত্ত্বিক মানটা এখানে লিখে দিচ্ছি শুধু। তাত্ত্বিক মানের জন্য জায়গাটা শর্ট পড়ে যাচ্ছে। দেখো আমি এক ফসলের জন্য তাত্ত্বিক মান হবে 100, দুই ফসলের জন্য তাত্ত্বিক মান হবে 50, তিন ফসলের জন্য তাত্ত্বিক মান হবে 33.33, চার ফসলের জন্য তাত্ত্বিক মান হবে 25, পাঁচ ফসলের জন্য তাত্ত্বিক মান হবে 20, ছয় ফসলের জন্য 16.66। এবার সাত ফসলের জন্য, সাত ফসলের মানে 100কে 7 দিয়ে ভাগ করতে হবে। সাত ফসলের জন্য হবে যেটা হবে তোমরা 100কে 7 দিয়ে ভাগ করবে, ওই রকম ভাবে একই রকম ভাবে আমরা তাহলে এখানে পাঁচ ফসলের জন্য যেটা, চার ফসলের জন্য যেটা বের করলাম, এবার পাঁচ ফসলের জন্য যেটা হবে, পাঁচ ফসলের জন্য হবে কত, সেটা আমরা পেয়ে যাব 99। তারপরে ছয় ফসলের জন্য আমরা পেয়ে যাব ওই একই পদ্ধতিতে 138.80। সাত ফসলের জন্য পেয়ে যাব কত, 113.20। তাহলে পদ্ধতিটা ওই রকমই এখানে। তাহলে সাত ফসলের জন্য আমরা কি করতে হবে, ছয় ফসলের জন্য আমরা কি করব, ছয় ফসলের তাত্ত্বিক মান কত হয়েছে 16.66। তাহলে 16.66 থেকে 16.66 মাইনাস 35 এটাকে স্কোয়ার প্লাস 16.66 মাইনাস 24 এটা স্কোয়ার, প্রত্যেকটাই 7টা পর্যন্ত আমরা করবো, তাহলে সেটা যেটা পাবো সেটা হবে তাত্ত্বিক মান। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কল করবে। এবার দেখো 113 হয়ে গেল। এবার এগুলোর মধ্যে দেখো এখানে পেয়েছি 4225, এটা 450, তারপর এখানে পেলাম 141, এখানে পেলাম 106, আর এখানে হল 99, এটা 138, এটা 113। তাহলে সব থেকে কম কোনটা রয়েছে, সব থেকে কম রয়েছে এগুলোর মধ্যে 99, 5 ফসলি। তাহলে এই জমিতে শস্যের সমন্বয়টি হবে 5 ফসলি। তার মানে কোন কোন ফসল, গম, বার্লি, তারপরে মটর, ধান এবং ডাল, এই 5টা ফসল, এই 5টা ফসল হবে এই জমির কি শস্যের সমন্বয়। আশা করি তোমরা বুঝে গেছো। এবার দেখো তাহলে এটা প্রধান কি কাজ হলো, শস্য সমন্বয়, ফর্মুলাটা বুঝতে পেরেছো তোমরা। তাহলে এটাকে এবার ওই জন্য বলা হয় যে মিনিমাম ডেভিয়েশন মেথড, জেসি উইভার যে শস্য সমন্বয় পদ্ধতি, এটা কি, এটা হচ্ছে নিম্নতম বিচ্যুতিও বলা হয়, মিনিমাম ডেভিয়েশন মেথড। তাহলে কি বললাম, তাহলে এই যে জেসি উইভার যে শস্য সমন্বয় নির্বাচনের যে পদ্ধতি উপস্থাপন করেছিলেন, সেই পদ্ধতিটিকে সর্বনিম্ন বিচ্যুতি পদ্ধতি নামেও পরিচিত, মিনিমাম ডেভিয়েশন মেথড নামেও পরিচিত। তাহলে এবার 5 ফসলের ক্ষেত্রে ভেদমান সবচেয়ে কম অর্থাৎ 99, তাই উক্ত অঞ্চলের জমির শস্য সমন্বয় হবে 5 ফসলি।
তাহলে এই যে আমরা এই একটা জমিতে যে আমরা 7টা ফসলের চাষ এখানে দেখতে পেলাম, তাহলে এই জমির শস্য সমন্বয় হবে কত? 5 ফসলি। শস্য সমন্বয়টা হবে 5 ফসলি, অর্থাৎ যেটা যদি এই সর্বনিম্নটা যদি 3 ফসলিতে সব থেকে কম হতো, সর্বনিম্ন হতো, তাহলে সেই জমির শস্য সমন্বয় হতো 3 ফসলি। এরকম ভাবে বের করতে হয়। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কল করবে, অবশ্যই আমি এটা ম্যাথমেটিক্সের ব্যাপার আছে, যদি কোনো অসুবিধা থাকে বুঝতে আমাকে কল করবে, আমি বলে দেবো তোমাকে। এবার দেখো, এবার রয়েছে শস্য সমন্বয় পদ্ধতি। এবার শস্য সমন্বয় পদ্ধতির গুরুত্ব, তাৎপর্য। শস্য সমন্বয় পদ্ধতির সম্পর্কে যদি মানে তাহলে শস্য সমন্বয় পদ্ধতি কি হলো, মানে কোন অঞ্চলে, এখানে গুরুত্ব হচ্ছে বিশেষ শস্যের আধিপত্য নির্ণয়, বা কোন শস্যটা কত পরিমাণ উৎপাদিত হচ্ছে সেই সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে, এবং সেই যে জমি রয়েছে সেই জমির শস্য সমন্বয় কত ফসল উৎপাদন করা হবে সেই সম্পর্কে জানা যাচ্ছে। এবার এটা তোমার শস্য সমন্বয় পদ্ধতির মূল বিষয়। তারপরে রয়েছে যে ভূমি ব্যবহার প্রকৃতি নির্ণয়। এবার কোন শস্য মানে কোন ভূমি কি কি শস্যের পক্ষে উপযুক্ত সে সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। তারপরে কি স্থানিক আধিপত্যের ক্রম নির্ণয়, অর্থাৎ প্রধান শস্য ছাড়াও আর কোন কোন শস্য কোন বিস্তারকারী শস্যগুলি বন্টন সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। এবার যে প্রধান, আমরা এখানে যেমন প্রধান শস্য গম পেয়েছি, গম ছাড়া আর কি কি শস্য, যেমন কি মটর, ধান, ডাল, ভুট্টা, তৈলবীজ যেগুলো রয়েছে এই সম্পর্কে আমরা তথ্য আরো বিস্তারিত পেয়ে যাচ্ছি। তাহলে এগুলোই মূল বিষয়। এবার তাহলে আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। যদি তোমাদের এই ক্রপ শস্যাবর্তন এবং শস্য সমন্বয় পদ্ধতি সম্পর্কে যদি কোনো রকমের কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সেগুলো সলভ করে দেবো। আর তোমরা ভালোভাবে বিষয়টা বোঝার চেষ্টা করো, বিশেষ করে যে যে ক্রপ কম্বিনেশন অর্থাৎ শস্য সমন্বয় যে সূত্রটা রয়েছে এবং কিভাবে শস্য সমন্বয় বের করতে হচ্ছে সেটা অবশ্যই আমাদের বুঝতে হবে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি এগুলো আবার বুঝিয়ে নেবো। থ্যাংক ইউ, আজকের ক্লাস এই পর্যন্ত।